ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট আরএফসিডি অ্যাকাউন্ট কিন্তু নতুন কিছু না, আরএফসিডি অ্যাকাউন্ট আগেও ছিল, অনেক আগে থেকে আরএফসিডি অ্যাকাউন্ট ছিল, আমার নিজেরও আরএফসিডি অ্যাকাউন্ট আছে। তো সুতরাং এটি নতুন ভাবে চালু করা হয়নি। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আরএফসিডি অ্যাকাউন্টের উপর ইন্টারেস্ট দেওয়া, টার্ম ডিপোজিটের মতন বাড়তি হারে সুদ দেওয়ার বিষয়টি ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আগে যখন আরএফসিডি অ্যাকাউন্টে আমরা বিদেশ থেকে সে টাকা জমা করতাম, তখন নানা এটা কিছু রেস্ট্রিকশন ছিল যে এক বছরের মধ্যে দিতে হবে, একটা টাইমের মধ্যে জমা দিতে হবে। এখন সেই বিষয়টি খুব রিল্যাক্স ওয়েতে দেখা হচ্ছে। অনেকে অনেক পুরনো বিদেশে যাওয়ার ডকুমেন্ট কিন্তু ডলার জমা দিচ্ছেন এবং সেটি গ্রহণ করা হচ্ছে। তো আমার মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ, একটি কারণে যে যারা ডলারটা বিদেশ থেকে এসে ডলারটা ঘরে রেখে দেন, তারা কিন্তু ব্যাংকে ডলারটা জমা রাখতে পারবে না। এবং এতে আমার হিসাব মতে এবং আমার তথ্য মতে বিভিন্ন ব্যাংকে এখন ক্যাশ ডলারে যথেষ্ট লিকুইডিটি এখন বেড়ে গেছে, এবং কিছু কিছু ব্যাংক তারা অন্য ব্যাংকের কাছে এই ক্যাশ ডলার বিক্রিও করছে, মানে তাদের কাছে লিকুইডিটি এত, মানে তাৎক্ষণিক একটি ভালো উপকার কিংবা তাৎক্ষণিক উপকার পাওয়া গেছে, তাৎক্ষণিক উপকার পাওয়া গেছে। এই কারণে দেশের ব্যাংকগুলোতে আপনি জানেন ক্যাশ ডলারে খুব ক্রাইসিস দেখা দিচ্ছিল, এবং কিছু ডলার বিদেশ থেকে আমদানি করা হয়েছে এই ক্রাইসিসটা মিট করার জন্য। এই আরএফসিডি অ্যাকাউন্টে ইন্ট্রোডিউস করার পরে এই সংকটটি একেবারেই কেটে গেছে বলা যাবে। অফশোর ব্যাংকিং আইন পাস হয়েছে, এটা নিয়ে বিতর্কও আছে, কারণ কি বলে মনে করেন আপনি? অফশোর অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের বিষয়টা আমার খুব বেশি জানা নেই, কারণ অফশোর অ্যাকাউন্ট তো এটাও তো আগে ছিল, কিন্তু এখন এই বিষয়টি যেখানে নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে যে অফশোর ব্যাংকিং, অফশোর ইউনিট গুলাতে আমাদের দেশে যারা নন রেসিডেন্ট তারা সেখানে ডিপোজিট রাখতে পারবেন, তারা সেখানে ফিক্সড ডিপোজিটের মধ্যে সুদ পাবেন, এগুলো সবই ইন্ট্রোডিউস করা হয়েছে। তবে এই যে আরএফসিডি অ্যাকাউন্টের ব্যাপারে যে সুফলটি হাতে নাতে পাওয়া গেছে, অফশোর ব্যাংকিং এ এই বাড়তি সুবিধাটা খুব বেশি ফল এখনো এনে দেয়নি বলে আমার তথ্য আছে। কারণ দুটির মধ্যে অফশোর ব্যাংকে যেই পরিমাণ আশা করা গিয়েছিল, যেই উদ্দেশ্যে সুদের হার এবং বিষয়গুলোকে আরো একটু প্রণোদনা দিয়ে তাদেরকে অফশোর ব্যাংকে আমাদের যারা নন রেসিডেন্ট তাদের ডিপোজিট আনার ব্যবস্থা করা হয়েছিল, সেটি খুব বেশি কাজে দেয়নি। সুতরাং এটি কেন দেয়নি সেটির বিচার বিশ্লেষণ কিংবা সেটা কারণ খুঁজে বের করা উচিত। জি ধন্যবাদ মহৎ। জি আপনার কাছে আমি পরে আবার আসবো। দেখেন, ডলার সংকটের যে অন্যান্য সমাধানগুলো কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে তেমন কিছু এই মুহূর্তে হাতে নেই। মিস করে যাওয়া বলতে যেমন যেটা হাতে করণীয় ছিল ইম্পোর্ট কমিয়ে দিচ্ছে, যেটা মোটে কাঙ্ক্ষিত নয়। কিন্তু আপনি যে রেমিটেন্স যদি বাড়াতে চান সেটারও যে স্বল্প মেয়াদে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। রেমিটেন্স বাড়িয়ে যদি আমাদের ফরেন এক্সচেঞ্জ ইনফ্লোটাকে বাড়ানোর চেষ্টা করা হতে পারে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের বিষয়টি আজকে একটা পত্রিকায় নিউজ আছে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা কোনো কাজে মানে যেভাবে করা উচিত ছিল সেভাবে করা হয়নি। এটা শুধু আমি সেন্ট্রাল ব্যাংকের কথা বলবো না, এখানে টোটাল পলিসির মধ্যে একটা বিষয় আছে। সেন্ট্রাল ব্যাংক কিন্তু একাই পারবে না, এটার মধ্যে সরকারি পলিসির কিছু বিষয় আছে যেগুলো দিয়ে এগুলাকে ফাইট করতে হবে। কিন্তু এই ব্যাপারগুলো যে মিস করে গেছে সেটা আমি বলতে রাজি না। সেন্ট্রাল ব্যাংক কেন, তো সরকার অন্যান্য প্রতিষ্ঠান মিস করেছে। সুতরাং আসলে কিছু কিছু ব্যাপার আমি অনেকভাবে বলেছি, যেমন যারা ফরেন রেমিটেন্স পাঠাবে বৈধ পথে তাদেরকে বিভিন্ন ভাবে প্রণোদনা দেওয়া, শুধু এই যে 2.5%, 5% চলবে না, তাদেরকে আরো কিছু ম্যাটেরিয়াল বেনিফিট দেওয়া উচিত ছিল। তারপর তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে কিংবা তাদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদেরকে বিদেশে পাঠানো উচিত ছিল। তাদের ভাষাগত, মিডল ইস্টের জন্য তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজন ছিল। এগুলো তো লং টার্ম ব্যাপার। তো সুতরাং এই ব্যাপারগুলো মিস করে গেছে, অনেকেই মিস করে গেছে। সুতরাং এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু লং টার্ম চিন্তা করে বের করি, তাহলে এটা তাৎক্ষণিক সমাধান না হলে অদূর ভবিষ্যতে এটা একটা ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করি।